ধন্যবাদ দোহা ভাই, ধন্যবাদ আজকের এই সেশনের দুইজন গুরুত্বপূর্ণ প্রেজেন্টার। অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রেজেন্ট করেছেন এবং আমাদের বিশেষ অতিথি এবং আপনারা যারা সামনে আছেন, যারা আলোচনাটাকে আরও সজীব করে তুলেছেন, আলোচনাটাকে আরও অর্থবহ করে তুলেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। পলিসির গুরুত্ব, বাংলাদেশের এনার্জি পলিসির গুরুত্ব, একটা কম্প্রিহেন্সিভ পলিসি বলি বা একটা কোহেরেন্ট পলিসি বলি, সেটার গুরুত্বটা দুইটা প্রেজেন্টেশনের মধ্য দিয়ে খুবই পরিষ্কারভাবে আমাদের সামনে এসছে। কোনো সন্দেহ নাই যে বাংলাদেশে একটা কম্প্রিহেন্সিভ এনার্জি পলিসি প্রয়োজন, অথবা একটা কম্প্রিহেন্সিভ এনার্জি ট্রানজিশন পলিসি প্রয়োজন, কিন্তু আমরা সেটা পারছি না। আলোচনা এসছে যে আমাদের কি রাজনৈতিক সদিচ্ছার অভাব, নাকি আমাদের রাজনৈতিক নেতৃত্বের জ্ঞান এবং শিক্ষার অভাব। একটা রাজনৈতিক দল বা একটা সরকার, সে অনেক কাজ করে, কিন্তু তার একটা প্রধান কাজ হলো সেই দেশের যে অর্থনৈতিক সিস্টেম, যে সিস্টেমের মধ্য দিয়ে তার অর্থনীতিটা ফাংশন করে, সেই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা, এবং কত দক্ষভাবে সে এই প্রয়োগের কাজটা করতে পারে তার উপরে আমরা সেই সরকারের সফলতা ব্যর্থতাকে মূল্যায়ন করি। আমরা বলি যে এই সরকার ব্যর্থ বা এই সরকার সফল। আজকের পৃথিবীটা যে অর্থনৈতিক সিস্টেমে চলে সেইটাকে আমরা বলি নয়া উদারবাদী অর্থনৈতিক ব্যবস্থা বা নিও লিবারাল ইকোনমিক সিস্টেম, বা আমরা বলি যে ক্যাপিটালিস্ট সিস্টেম বা পুঁজিবাদী ব্যবস্থা, আরো সহজ করে বললে। অর্থাৎ পুঁজির মালিকরাই অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করে। তো সরকারের কাজ কি? সরকারের কাজ হলো যে এই সিস্টেমটাকে রেগুলেট করা, যাতে তারা ভায়োলেশন করতে না পারে, যাতে তারা লুণ্ঠন করতে না পারে, যাতে তারা বেশি মুনাফা করতে না পারে, যাতে তারা জনগণকে ঠকাতে না পারে, যাতে তারা জনগণকে একটা ভুল পণ্য দিয়ে দিতে না পারে, ভুল ওষুধ দিয়ে দিতে না পারে। অর্থাৎ সিস্টেমটাকে খুব সঠিকভাবে রেগুলেট করাটা হলো তার কাজ। ঘটনাক্রমে আমরা আছি বর্তমানে এমন একটা বাংলাদেশে, যখন আমাদের তথাকথিত রাজনৈতিক সরকার নাই, এমন একটা সরকারের অধীনে আমরা এখন আছি যাদেরকে আমরা বলছি অন্তর্বর্তী সরকার। অর্থাৎ আগে একটা রাজনৈতিক সরকার ছিল, পরে একটা রাজনৈতিক সরকার আসবে, মাঝখানের এই সময়টায় এখন একটা সরকার আছে যারা হলো একটা রাজনৈতিক সরকারের কাছ থেকে বা কোনোভাবে ক্ষমতাটা নিয়েছে, তারা আরেকটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে যাবে। ফলে উনাদের কাছ থেকে আমরা খুব বেশি কিছু হয়তো আশা করছি না, যদিও উনাদের কাছে একটা বিরাট প্রত্যাশার পাহাড় জমা হয়েছে জনগণের দিক থেকে। আমাদের অনেক চাহিদা জনগণের, এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলা, এই দেশের মানুষের সুখ সমৃদ্ধি নিশ্চিত করা, এই দেশটাকে একটা সত্যিকার অর্থে বসবাস উপযোগী দেশে পরিণত করা, অনেক আকাঙ্ক্ষা আমাদের। সেই আকাঙ্ক্ষার ভার বিভিন্ন সরকারের সময় আমরা চাপিয়ে দিই। রাজনৈতিক সরকারগুলোর উপরে আমাদের নানান ধরনের হতাশার কারণে সেটা পারি না, ফলে এই অরাজনৈতিক সরকারের উপরে সেই চাপটা তৈরি হয়েছে। এখন আমরা আমাদের পলিসি রিফরমেশন বা পলিসি সংস্কারের দায়িত্বটা ওনাদের উপরে দিতে চাই, কিন্তু আমার কাছে, আমার ব্যক্তিগত অবজারভেশন বলি যে আমার কাছে মনে হয় যে ওনারা হয়তো এত বেশি দায়িত্ব নিতে চাচ্ছেন না। ওনারা মনে করছেন যে এগুলো অনেক কাজে আসলে রাজনৈতিক সরকারের কাজ, ওনারা হয়তো ইন্টারিম জায়গা থেকে কিছু কাজ করবেন। ফলে আমরা যারা সাধারণ নাগরিক, যারা নাগরিক সমাজ, যারা একাডেমিক, যারা এক্সপার্ট, তারা আমাদের আলোচনাগুলো গুছিয়ে রাখছি, প্রস্তাবনাগুলো দিয়ে রাখছি। ওনারা অনেকগুলো কাজ করেছেন, সেই জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো সংস্কার ওনারা করেছেন এবং 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 সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ আমাদের এনার্জি সেক্টরের জন্য, আমাদের পরিবেশ প্রকৃতির জন্য, আমাদের অর্থনীতির জন্য। তো ফলে যে আলোচনাটা মুক্তা ভাই করছিলেন যে এখানে পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল, এখানে ইকোনমি ইত্যাদি বিষয়গুলোকে অ্যাড্রেস করা, তো
ফলে আমি যেটা বলছিলাম আবার ওই জায়গাটায় যাই যে একটা রাজনৈতিক সরকার বা সরকারের দায়িত্ব হলো তার ইকোনমিক সিস্টেমটাকে প্রপারলি এগিয়ে নিয়ে যাওয়া, ইমপ্লিমেন্ট করা, ইতিবাচকভাবে করা, যাতে সকল মানুষ, পুরা দেশ, পুরা সমাজ সেই ব্যবস্থা দ্বারা উপকৃত হয় বা দেশটা সুন্দরভাবে চলে। এবং যে আলোচনাটা এখানে বারবার আসছে ট্রানজিশন কোনো নতুন জিনিস না। ট্রানজিশন আদিকাল থেকেই চলতেছে নানান ফরম্যাটে, এখনো চলছে। আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, ট্রানজিশন হবেই। এখন কে আগে সেই ট্রানজিশনটাকে সচেতনভাবে ট্রানজিশনে যাওয়ার উদ্যোগটা গ্রহণ করবে তারা আগায় যাবে। ফর এক্সাম্পল জার্মানি, তারা 65% রিনিউয়েবল এনার্জি দিয়ে এখন বিদ্যুৎ জেনারেট করে, তারা টেকনোলজি ডেভেলপ করতেছে, বা উন্নত দেশগুলো। কিন্তু আমাদের মতো গরিব দেশগুলো বা পিছিয়ে পড়া দেশগুলো বা আমরা বলি দক্ষিণের দেশ, যারা ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশ, তারা কিন্তু আমরা এই ট্রানজিশনটাকে সচেতনভাবে এখনো গ্রহণ করি নাই। জলবায়ু পরিবর্তনের একটা কঠিন বাস্তবতাকে আমরা এখনো ইগনোর করছি। আমরা 4টা ঘূর্ণিঝড় এই বছর ফেস করেছি, আমরা 4টা বন্যা পরপর ফেস করেছি, কিন্তু আমাদের পলিসি মেকাররা এখনো মনে করেন যে জলবায়ু পরিবর্তন আসলে এটা এত গুরুত্ব দেওয়ার কিছু নাই, এটার জন্য এখনই এত ঝাঁপিয়ে পড়ার কিছু নাই। তো ফলে এগুলো ইন্টারকানেক্টেড, এবং আমাদের রাজনীতিবিদদের হয়তো আমাদের চাইতে একটু বেশি চিন্তা করতে হয় অর্থনীতি নিয়ে, উৎপাদন নিয়ে, এবং আমাদের এনার্জির সিকিউরিটি নিয়ে। তো ফলে আমরা যে কথা সহজে বলে ফেলতে পারি সে কথা হয়তো ওনারা সহজে বাস্তবায়ন করতে পারেন না। কিন্তু এই চাপটা আমরা এই বিইপি এবং এই ধরনের কন্টিনিউয়াস প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা এই চাপটা সরকারের উপর রাখতে চাই, ওনাদের পরামর্শগুলো দিতে চাই, যাতে এই পরিবর্তনগুলোতে ওনারা বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করেন। একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এখানে আছে, আমি একটু আলোচনা করে শেষ করবো। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। ফসিল ফুয়েল থেকে ট্রানজিশনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে গেলে বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক মানুষ কর্ম হারাতে পারে, এদের কর্মসংস্থান কিভাবে নিশ্চিত করা যায়? এইটা অবশ্যই ট্রানজিশনের যতগুলো সেগমেন্ট আছে, যে যে জায়গাতে ট্রানজিশনে কাজ করতে হবে, এটা তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। এই মানুষগুলোকে রিস্কিল করা বা আপ স্কিল করা, অর্থাৎ আগে সে যে কাজটা করতে হবে, আগে সে হাতুড়ে পেটাতো, এখন তাকে মেশিন চালাতে হবে ফর এক্সাম্পল, তাহলে তাকে মেশিন চালানোটা শেখাতে হবে, সহজ ব্যাপার। তাকে রিস্কিল করতে হবে বা তাকে আপ স্কিল করতে হবে। এখন যেসব দেশে ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবলে যাচ্ছে সেগুলো কিন্তু অলরেডি এক্সাম্পলগুলো আমাদের সামনে আছে, একদম নতুন কোনো কিছু না। তো ফলে এইটা আমি মনে করি না যে আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। এবং আমাদের এনার্জি সেক্টর 97% ফসিল থেকে এলেও এখানে যে কর্মসংস্থান আছে প্রাইভেট সেক্টরে এবং আমাদের পাবলিক সেক্টর মিলিয়ে যে কর্মসংস্থান আছে, সেটাকে আমরা খুব সহজেই আপ স্কিল, রিস্কিল বা অল্টারনেটিভ অ্যাকোমোডেশন করতে পারবো। তো আমি আর আলোচনা বাড়াচ্ছি না, খুবই চমৎকার আলোচনা। আমরা আশা করি যে আগামী 3 দিন, আজকে, আগামীকাল এবং পরশু আপনারা থাকবেন, এবং এখানে বাংলাদেশের এনার্জি ট্রানজিশন নিয়ে, এনার্জি প্রসপারিটি নিয়ে বহু ধরনের আলোচনা আসবে। এটা তো মাত্র 2টা প্রেজেন্টেশন, এইরকম 36টা প্রেজেন্টেশন এখানে হওয়ার কথা। তার মানে 36টা প্রেজেন্টেশনে আপনি 36 ধরনের আলোচনা শুনবেন। ইটস এ লাইক 2 দিনের ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটি থেকে আসলে যারা শিখতে চান তাদের প্রচুর শেখার মতো ম্যাটেরিয়াল পাবেন, উপাদান পাবেন। এবং 2 দিন পরে আপনি যদি সত্যি সত্যি অত্যন্ত মনোযোগ দিয়ে এখানে থাকেন, 2 দিন পরে দেখবেন যে আপনি বাংলাদেশ সহ বৈশ্বিক এনার্জি সেক্টর সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে এখান থেকে আপনি যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা।